নমস্কার, গল্পের কোলাহলের ৬৬ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের ঘটনাটি পাঠিয়েছে সোহম, তবে সেটা তার আসল নাম নয়। এরকমটা কেন সেটা তোমরা পুরো ঘটনাটি শুনলে বুঝতে পারবে। আর আজকের এই ঘটনাটি সবার জন্য একদমই নয়। এটা হয়তো কোনো ভৌতিক ঘটনা নয়, তবে এই ঘটনাটি যারা মানসিকভাবে অনেক শক্ত শুধু তারাই শুনবে। যারা বেশি ওভার থিঙ্কিং করে বা বেশি কোনো জিনিস নিয়ে ভাবনা চিন্তা করে তারা এটা শুনো না, আমার অনুরোধ। কারণ এটা খুবই একটি মাইন্ড বেন্ডিং ঘটনা। আর যারাই শুনবে তারাই হেডফোন লাগিয়ে খুব মনোযোগ সহকারে শুনো। এটা ঘটনা তো বটেই, সাথে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যেটা আজকে আমি পাঠ করতে চলেছি। তোমরাও পাঠাতে পারো নিজের জীবনের ঘটনা বা গল্প আমাদের মেল আইডি golperkolahol@gmail.com নিচে ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে আমাদের মেল আইডিটি। আর আজকের ঘটনা ভালো লাগলে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। আর নতুন সত্যি ভৌতিক ঘটনা বা কোনো আনন্যাচারাল ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল গল্পের কোলাহল। চলি সরাসরি ঘটনায়। যেমনভাবে ঘটনাটি এসেছে আমাদের মেলে সেরকমটাই আমি পড়ে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। হ্যালো অয়নদা, আমি সোহম। ঘটনা পাঠাচ্ছি খড়দা থেকে। আমার জীবনে এখন কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন সেটার ভেদাভেদ আমি করতে পারি না। অনেক ডাক্তার দেখিয়েছি, তবে এই রোগ কেউই ঠিক করতে পারেনি। হয়তো বাকি জীবনটাও আমাকে এভাবেই কাটাতে হবে। আমি স্কুল পাশ করার পর কলেজে উঠি। সেখানে আমার সাথে আলাপ হয় শ্রেয়ার সাথে। 3 বছরের কলেজ জীবনে আমাদের সম্পর্ক অনেকটাই গভীর হয়ে ওঠে। কলেজ শেষ হওয়ার পর আমি একটি নামকরা এমএনসি কোম্পানিতে চাকরি পাই। পজিশনটাও ভালোই ছিল। আর শ্রেয়াও একটি চাকরি পেয়ে যায় অন্য কোম্পানিতে। আমাদের বাড়িতেও সব জানাজানি হয়। তার 2 বছর বাদে আমাদের বিয়ে হয়। আমি যেহেতু ছোট থেকেই ভাড়া বাড়িতে বড় হয়েছি, তাই আমি আর শ্রেয়া দুজনে মিলে ডিসাইড করি আমাদের নিজেদের একটি বাড়ি কিনব। সব কিছুই প্ল্যান মতো হয়। আমরা কাছাকাছির মধ্যেই একটি বাড়ি কিনি। তার 1 বছর বাদে আমাদের মেয়ে হয়। আমরা তার নাম রাখি স্নেহা। আমাদের ছোট্ট সুখের সংসারে দুঃখ বলতে কিছুই ছিল না। আমি সকালে অফিস বেরিয়ে যেতাম। শ্রেয়া মানে আমার বউ স্নেহা জন্মানোর পর কাজ ছেড়ে দিয়েছিল। বাড়ি ফিরে আমার বউ আর মেয়ের হাসি মুখটা দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যেত। তবে আমি জানি না এই সুখটা বেশিক্ষণ স্থায়ী হলো না আমার জীবনে। একদিন রাত্রিরে আমি বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে টিভি দেখছিলাম। আমার বউ শ্রেয়া মেয়েকে নিয়ে শুয়ে পড়েছিল। পরের দিন ছুটি ছিল বলে আমি একটু বেশি রাত অবধি জেগে টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে আমার কানে আসে একটা ধপ ধপ করে কোনো বল ধাপানোর আওয়াজ। অত রাতে আমার বাড়ির মধ্যে এরকম একটা আওয়াজ শুনে আমি এদিক ওদিক দেখার চেষ্টা করি কোথা থেকে আওয়াজটা আসছে। আওয়াজটা শুরু হয় আমাদের ডাইনিং রুম থেকে, যেন কেউ কোনো ফুটবলের মতো কিছু ধাপাচ্ছে। আমি উঠে ঘরের বড় আলোটা জ্বালিয়ে যাই খাবার ঘরের দিকে। সেখানে গিয়ে কিছুই সেরকম দেখতে পাই না, তবে ওই আওয়াজটা যেন আমার কাছে আসতে থাকে, যেন কেউ আমার একদম সামনেই বলটা ধাপাচ্ছে। আমি ভাবি হয়তো বেশি রাত জাগছি বলে এরকম ভুল শুনছি। আমি বেসিনে গিয়ে ভালো করে মুখে চোখে জল দিই। তারপর আবার ঘরের আলো নিভিয়ে টিভি দেখতে থাকি। কিছুক্ষণ বাদে আমার চোখে পড়ে টিভির টেবিলের একদম সামনে একটি বাচ্চাদের ফুটবল পড়ে রয়েছে। আমি ভাবি
হয়তো আমার বউ কিনে এনেছে মেয়ের জন্য। আবার টিভিতে মন দিই, তবে বেশিক্ষণ টিভির দিকে তাকিয়ে থাকতে পারি না। চোখ যায় আবার ওই প্লাস্টিকের ফুটবলটার ওপর। ভালো করে দেখার চেষ্টা করি, তবে অদ্ভুত ব্যাপার হলো ওই ফুটবলটা আমি ভালো করে দেখতে পাই না। যেন কোনো আবঝা ঝিলঝিলে পর্দার মতো কিছু দিয়ে মোড়া রয়েছে ওই বলটা। আমার চোখ যেন ঠিক করে ফোকাস করতে পারে না। আমি টিভির দিকে তাকাই, দেখি সবই ঠিক, যেমন ভালো দেখছিলাম টিভি আগে সেরকমই। তবে বলটার দিকে তাকালেই আমি আবঝা দেখি। ভাবি অন্ধকারে টিভি দেখার ফলে হয়তো চোখে চাপ পড়ছে। ভালো করে দুটো চোখ ঘষে আবার তাকাই বলটার দিকে। সেই একই রকম আবছা একটা প্লাস্টিকের ফুটবল। তবে এবার আমার চোখটা যেন আটকে যায় ওই ফুটবলটার ওপর। অন্ধকারেই আমি বসে থাকি একভাবে তাকিয়ে বলটার দিকে। আমার বউয়ের ঘুম ভাঙতে যখন দেখে আমি শুইনি, এসে আমাকে ডাকে। শ্রেয়া দেখে আমি সোফাতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি নিচের দিকে। আমাকে গায়ে হাত দিয়ে ডাকতেই আমার চোখটা সরে যায়। আমাকে শ্রেয়া জিজ্ঞাসা করে, এরকম টিভির তলার দিকে তাকিয়ে বসে রয়েছি কেন? আমি কথাটা ঘুরিয়ে দিই। তারপর টিভি বন্ধ করে আমি শুতে চলে যাই। আমি শ্রেয়াকে কিছুই জানাই না। ভাবি সারাদিন একা থাকে মেয়েকে নিয়ে বাড়িতে, এসব শুনে যদি ভয় পায়। পরের দিন রাতের দিকে খেয়ে উঠে আমি আবার টিভিটা খুলি। স্নেহাকে নিয়ে শ্রেয়া ঘুমোতে যায়, আর আমাকে বলে যায় পরের দিন অফিস, বেশি রাত না করতে। আমি আবার ঘর অন্ধকার করে টিভি দেখছিলাম। আমার কানে আসে আবার সেই বল ধাপানোর আওয়াজ। আওয়াজটা অনুসরণ করে আমি তাকাই, দেখি খাবার ঘরের দরজার সামনে থেকে সেই প্লাস্টিকের ফুটবলটা ধাপাতে ধাপাতে আসছে আমার সোফার দিকে। সেই এক আবছা একটা বল। তবে আমার মনে ভয় হয় না, শুরু হয় এক অন্য রকমের অনুভূতি। ইচ্ছা করে আমার ওই বলটা নিয়ে খেলতে, তবে আমি উঠতে পারি না সোফা থেকে। বলটা এগিয়ে আসে আমার দিকে, একদম আমার কাছে এসে হাওয়াতে বলটা আটকে যায়, মেঝেতে পড়ে না। আমার চোখ স্থির হয়ে আটকে থাকে বলটার ওপর। সেটা আবছা তখনও, তবে তার আয়তনটা একটু যেন বড় লাগতে শুরু করে। হাওয়াতে ভাসমান অবস্থায় ওই বলটা ঘুরতে শুরু করে ভীষণ জোরে, যেন কোনো অশরীরী শক্তি সেই বলটা হাতে ধরে ঘোরাচ্ছে। আমি তাকে দেখতে পাচ্ছি না। এরকম করে কতক্ষণ কেটে যায় আমি জানি না। বলটি ঘুরতে ঘুরতেই হাওয়াতে লাফাতে শুরু করে। সেটা মেঝেতে পড়ে না, তবে ধাপানোর আওয়াজটা আমার কানে আসতে থাকে। আমার চোখ ঘুমে টেনে ধরে, তাও আমি চোখ সরাতে পারি না। এরকম করে পরের দিন সকাল হয়ে যায়। আমার বউ উঠে এসে দেখে আমি সোফায় বসে এক দৃষ্টিতে টিভির দিকে তাকিয়ে রয়েছি। তবে আমি তাকিয়েছিলাম ওই আবছা ফুটবলটার দিকে। তখন সেটা টিভির সামনে হাওয়াতে ভাসছিল। আমার বউ আমাকে জিজ্ঞাসা করে সারা রাত কেন শুইনি, আমি অফিস যাব কি করে? আমি বলি আমি অফিস যাব না। সেটা শুনে শ্রেয়া একটু অবাক হয়, কারণ আমি খুব একটা অফিসে ছুটি নিই না। আর সেদিন শ্রেয়ার স্নেহাকে নিয়ে নিজের বাড়ি যাওয়ার কথা ছিল। শ্রেয়া আমাকে বলে সোফা থেকে উঠে ফ্রেশ হয়ে শুয়ে পড়তে যদি অফিস না যাই। আমি বলি সব করে নেব, তবে আমার চোখটা তখনও আটকে ওই বলটার ওপর।
অনেক ঘন্টা কেটে যায়, আমি তবুও উঠি না, ওখানেই বসে থাকি বলটার দিকে তাকিয়ে। শ্রেয়া আমার দুপুরের খাবার টেবিলে রেখে চলে যায় মেয়েকে নিয়ে। আমাকে বলে অনেক কিছুই, তবে আমি কোনো কথাই যেন শুনতে পাই না। আস্তে আস্তে সব আওয়াজ আমার কাছে যেন আস্তে হয়ে যাচ্ছিল। বিকাল পেরিয়ে সন্ধে নামতেই শ্রেয়া বাড়ি ফিরে আসে, তবে আমাকে দেখে তখনও ওই সোফাতেই বসে থাকতে। এবার ওর ব্যাপারটা সন্দেহজনক লাগে। ও অনেক কিছুই বলে হয়তো আমার সামনে এসে, তবে ওর কোনো কথাই আমি শুনতে পাই না। আমি তাকাইও না ওর দিকে। আমার চোখে শুধু ওই বলটা, আর কানে আওয়াজ ওই বল ধাপানোর। শ্রেয়া বাড়িতে ফোন করে আমার, তারপর ওর বাবা মাকেও খবর দেয়। সবাই আসে। আমি বুঝতে পারি ওরা রীতিমতো চিন্তিত আমাকে নিয়ে। আমাকে অনেক ঠেলাঠেলি করে, হাত পাও টানে, তবে আমাকে কেউই সরাতে পারে না। আমি যেন চুম্বকের মতো আটকে গেছি ওই সোফাতে। আমি চোখ সরিয়ে ওদের দিকেও তাকাতে পারি না। তখন প্রায় রাত হয়ে গেছে। আমার মাথাতে অসহ্য যন্ত্রণা শুরু করে, আর আমি বুঝতে পারি বাড়ির সকলেই আমাকে ঘিরে বসে রয়েছে। আমি দেখি ওই বলটা যেন একটু নড়ে ওঠে, তারপর খুব জোরে আমার মুখে এসে ধাক্কা মারে। আমার চোখ খোলে হসপিটালে। মাথায় সেই অসহ্য যন্ত্রণাটা তখনও হচ্ছিল আমার। নার্স আসে তাড়াতাড়ি আমার কাছে, তারপর বাইরে গিয়ে খবর দেয়। ডাক্তার আসেন, আমাকে চেক আপ করে, বলে সব ঠিক আছে। উনি বেরিয়ে যেতেই নার্স ডাকে আমার বাড়ির লোককে। দরজা ঠেলে প্রথমে ঢোকে একটি কম বয়সী ছেলে। আমার খুবই চেনা লাগে তাকে। বুঝতে পারি অরিন্দম, আমার বন্ধু। পরনে তার স্কুল ড্রেস। পেছনে ঢোকে একজন লোক আর একজন মহিলা। তাদেরও চেনা লাগে খুব। ওরা ঢুকতেই আমি শ্রেয়ার কথা জিজ্ঞাসা করি। তখনই আমাকে বাস্তব ধাক্কা মারে। আমি চিনতে পারি ওরাই আমার বাবা মা। আমি তো একজন ক্লাস 12-এ পড়া ছাত্র তখন। স্কুল ছুটি হওয়ার পরে ফুটবল খেলছিলাম আমরা সব বন্ধুরা স্কুলের মাঠেই। আচমকা ফুটবলটি আমার মুখে এসে লাগে। সেখানেই আমি সেন্সলেস হয়ে যাই। স্কুল কর্তৃপক্ষ আমাকে হাসপাতালে নিয়ে আসে। আমার বাবা মাকেও খবর দিয়েছিল তারাই। আমার বন্ধু অরিন্দমও আসে। আমি অজ্ঞান অবস্থায় হাসপাতালে ছিলাম 3 ঘন্টা মতো। জ্ঞান ফিরতে এই বাস্তবটা আমাকে চিবিয়ে খায়, কারণ ওই 3 ঘন্টাতে আমি কলেজ, শ্রেয়ার সাথে সম্পর্ক, তারপর এমএনসিতে চাকরি, আমাদের নিজেদের সেই বাড়ি, আর আমার মেয়ে স্নেহা। আর সেখানে তো আমার বাবা মাও অন্য ছিল। আমি ভাড়া বাড়িতে মানুষ হয়েছিলাম। এই 3 ঘন্টাতে আমার অর্ধেক জীবন কোথায় কাটিয়েছিলাম আমি বুঝে উঠতে পারিনি এখনো অবধি। কোনটা আসলে বাস্তব? আমার ওই জীবনটাই কি বাস্তব ছিল, নাকি এটা? ওই জীবনেই আমার নাম ছিল সোহম। সেই নাম দিয়েই আমি লিখে পাঠালাম আমার এই ঘটনাটি। আসল নামটি আমি গোপন রাখছি। আর বর্তমানে আমি কলেজ পাশ করে একটি এমএনসি কোম্পানিতেই জব করছি। তবে কলেজ জীবনে আমি অনেক শ্রেয়াকে খোঁজার চেষ্টা করেছি, পাইনি। ডাক্তারদের সাথেও অনেক কনসালটেশন করেছি। সবাই বলে ওই জীবনটা আমার স্বপ্ন ছিল, আমিও মানি সেটা। তবে মাঝে মাঝে দাদা, এখনো আমি যে আমার মেয়ে স্নেহার গলা শুনতে পাই, আর শ্রেয়ার হাতের ছোঁয়াটাও অনুভব করতে পারি তার সাথে, তখন আমার স্বপ্নটা যেন সত্যি লাগতে শুরু করে। আবার এটাও মনে হয় এই জীবনেও কিছু বছর বাদে যদি হঠাৎ শুনতে পাই সেই ফুটবলটার আওয়াজ,
আবার যখন চোখ খুলব তখন কি এই জীবনটাও আমার কাছে স্বপ্ন হয়ে যাবে? মারাত্মক মারাত্মক মাথা খারাপ করা এই ঘটনাটি। উফ, মানে আমি ভাবতেই পারছি না যে এরকমটাও কি হওয়া সম্ভব। তুমি কি ফেস করছো সেটা হয়তো আমাদের ভাবনা চিন্তার বাইরে, তবে ওই 3 ঘন্টাতে তুমি যে জীবনের অতগুলো বছর কাটিয়েছিলে সেটা থেকে বেরিয়ে আসা তোমার পক্ষে অনেক কঠিন। তবে কি জানো, আমাদের রিয়ালিটিতে অনেক লুপহোলস রয়েছে, সেটা নিয়ে অনেক ঘটনা অবশ্যই রয়েছে আমার কাছে, সেগুলো ক্রমশ আসবে আমাদের চ্যানেলে। যাই হোক, অনেক ধন্যবাদ যে তুমি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছো আমাদের চ্যানেলে। আর শ্রোতারা, জানিও তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর এরকম ঘটনা যদি আরও চাও সেটাও বলো কিন্তু কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।